ময়লা পোশাকের বদলে তার গায়ে এখন শোভা পায় পলিশ করা কোট আর জিন্স। এমনকি ফুটপাত দিয়ে শুরু করলেও বর্তমানে দামি ক্যাফেতে গিয়ে তিনি চুমুক দেন বড় লোকের পানীয় ক্যাপাচিনোতে। বলছিলাম বর্তমান সময়ের ভাইরাল সেন্সেশন জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ানের কথা। যতই দিন যাচ্ছে ততই যেন জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। ভিডিও বার্তায় ভক্তকর্মীদের নিয়মিত দিচ্ছেন কড়া নির্দেশনা। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো বর্তমানে তারেক রহমানের চেয়েও বেশি ভিউ হয় লিকলিকে গড়নের এই লোকটার ভিডিও। ফলে তাকে চেনেন না এমন মানুষ এখন বাংলাদেশে খুঁজে পাওয়াই মুশকিল। বিএনপি বা জামায়াত নয়, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেকে এখন আস্থা রাখতে চান খায়রুলের পার্টি জনকল্যাণে। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, ফেসবুক ভিউজের সাথে বাস্তব জীবনেও দারুণ কিছু ভক্ত জুটে গেছে জ্বালাময় এই নেতার। বিরাট দলবল নিয়ে তারা স্লোগান দিচ্ছেন গরিবের লিডারের নামে, এমনকি মিছিল করে শোডাউনও দিচ্ছেন পুরো এলাকায়। ফলে পলিটিক্সে প্রাসঙ্গিক না হলেও খায়রুল হয়ে উঠেছেন বিনোদন কিং। দখল করে রাখছেন ফেসবুক রিলসের অ্যালগোরিদম। অনেক তরুণ ইতিমধ্যেই আপন আপন এলাকায় নিজেদের ঘোষণা করেছেন জনকল্যাণ পার্টির মনোনীত প্রার্থী হিসেবে। আবার কেউ কেউ ব্যানার ফেস্টুনও বানাচ্ছেন অতি উৎসাহী হয়ে। তাদের একটাই স্লোগান, খায়রুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। গায়ে শক্তি না থাকলেও কলিজায় জোর আছে। হয়তো এ কারণেই কাউকে ভয় পান না খায়রুল। ফ্যাসিস্ট হাসিনার আমলেই তিনি হতে চেয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, তবে নিজের সেই সিদ্ধান্ত পাল্টে এবার তিনি হতে চাইছেন প্রধানমন্ত্রী। নিঃস্ব হলেও হাসিনা, খালেদা বা তারেক নয়, দেশের সবচাইতে ক্ষমতাশীল পদে এবার এই তরুণ নিজেকেই দেখতে চান। কিন্তু প্রাইম মিনিস্টার হতে হলে সবার প্রথমেই লাগবে দলের নিবন্ধন। আর সেই লক্ষ্য পূরণে এবার তিনি নেমেছেন মাজায় গামছা বেঁধে। পল্টন ফ্লাইওভারের নিচে আন্দোলন করে যাচ্ছেন দলের নিবন্ধনের জন্য। পার্টি অফিস বা দলের নেতাকর্মী কিছু না থাকলেও খায়রুলে আছে ব্যাপক জনপ্রিয়তা। আর নিজের এই নির্ভেজাল জনপ্রিয়তা দিয়ে তিনি আদায় করতে চান তার দুস্থ দলের বৈধতা। রগ ফুলিয়ে জোর গলায় বলেন নিজের আন্দোলন সংগ্রামের কথা। এমনকি সোজা কথায় ঘি না উঠলে আঙুল বাঁকা করার হুমকিও দেন এই মিডিয়া ককটেল। হুঙ্কার ছড়েন নির্বাচন অফিস জ্বালিয়ে দেওয়ার। তার এমন ভনিতাহীন এনার্জি দেখে অনেকেই বলছেন এ তো যেন তেন কোনো নেতা নয়, পুরো একটা আগুনের গোলা। খায়রুলের বক্তব্যে সবাই বিনোদিত হলেও দেশের গুরুত্বপূর্ণ সব সংকট ও সমস্যার কথা তুলে ধরেন গরিবের এই নেতা। অনেকের কাছে তার কিছু কিছু বক্তব্য বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণের চাইতেও কম কিছু নয়। কেননা নিজে নিঃস্ব হলেও তার বক্তৃতায় থাকে জনগণের জন্য নিরঙ্কুশ ভালোবাসা ও দরদ। কাউকে আঘাত করে বিশ্বাসী নন জননেতা খায়রুল। তিনি স্বপ্ন দেখেন একটি নিরাপদ বাংলাদেশের। কেয়ামতের আগে কখনো নির্বাচিত হলে করবেন দুস্থ মানুষের সেবা। তিনি জানান ক্ষমতায় গেলে বাড়াবেন গরিব শ্রমিকদের মজুরি, দেবেন কৃষকদের ফসলের ন্যায্য হিস্সা, শিশুদের জন্য প্রস্তুত করবেন খেলার মাঠ, তৈরি করবেন উন্নত মানের হাসপাতাল, এমনকি নারীদের জন্য তিনি নির্মাণ করবেন ভয়ডরহীন সভ্য সমাজ। তার এসব প্রতিশ্রুতি শুনে মনে পড়ে যায় জনগণের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। শুধু চটকদার বক্তব্য দিয়ে থেমে থাকেননি খায়রুল। জনকল্যাণ পার্টিকে বড় করতে তিনি এখন ছুটে চলেছেন দেশের নানান প্রান্তে। তরুণ বহেমিয়ান আর বেকার বুড়োদের নিয়ে গড়ে তুলছেন খায়রুল বাহিনী। বানাচ্ছেন দলের অস্থায়ী কার্যালয়। আপাতত টিনের বেড়া দেওয়া ছোট জায়গা হলেও খায়রুলের স্বপ্ন একদিন তার পার্টি অফিস হবে এয়ার কন্ডিশন সুবিধাযুক্ত। দেশের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক নেতাদের বৈঠক বসবে তার আস্তানায়। আর ইলেকশন করে তিনিও একদিন বসবেন দেশের সর্বোচ্চ ক্ষমতায়। তবে শেষ পর্যন্ত কি হবে সেটা সময় বলে দেবে। আমাদের শুধু মনে রাখতে হবে আল্লাহ চাইলে কিছুই অসম্ভব নয়। আমার ছেলের সাথে না হাতিয়ার হুজুরের লগে কি একটা ঝামেলা হয়েছে, আমি তা জানি না। হিগে যা বলছে তার আমি শুনছি। শোনার একদিন পরে হে রাত্রে মানে হিগারে হত্যা করা হয়েছে, জবা করছে, ছুরি দিয়ে জবা করা হয়েছে, হত্যা করছে হে রাত্রে। আমি আর যে হুজুরের জিজ্ঞাসা করব বা এই সময় আমি আর হাই না। হাতিয়ার হুজুরে চাই ওই দিনও কইছে হাতিয়ার হুজুরের আকাশে হাতিয়ার হুজুরের আমি ওই শুনে মনে থানার সামনেও কইছি, হাতারা আরে কইছি নাই, সেদিনও কইছি হাতিয়ার হুজুরের জড়িত আছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেন হাতিয়ার হুজুর আব্দুর রহিম। যে বিষয়টা বলছে ওটা আসলে আমি তার সাথে কথা বলতাম। এই দেখা গেছে একদিন মসজিদ ছেলেটা অন্য ছেলেদের সাথে মসজিদের মধ্যে কথাবার্তা বলে দুষ্টামি করার সাথে ওটা আমি একটু সরাই দিয়েছিলাম। ও মনে হয় আমার সাথে ওইখান থেকে একটু মন মালিন্যতা মনে হয় আমার সাথে কথা বলে না, ও নিজেই মনে হয় কথা বলে না এরকম। চারপাশে শুনশান নীরবতা। গাছের পাতা না নড়লেও মৃদু বাতাস যেন জানান দিচ্ছে স্বজন হারানোর শোকবার্তা। এই নিস্তব্ধতা ভাঙল অস্পষ্ট কান্নার শব্দে, যা ভেসে আসছিল আব্দুল বারেক ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে। সেখানে একটি কবরের দিকে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে রয়েছেন ওবায়দ হোসেন। 2 বছর পূর্বে পানিতে ডুবে মারা গেছে তার শিশু সন্তান। আর গত 27 অক্টোবর রাতে মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন করা হয়েছে তার 14 বছর বয়সী আরেক ছেলে নাজিম উদ্দিনকে। মধ্যবয়সী এই বাবার নির্বাক চাহনিতে
পুত্রবিয়োগের সেই বুকভাঙা আর্তনাদ যেন স্পষ্ট ফুটে উঠেছে। ছেলেকে আলেম তৈরি করার স্বপ্ন দেখতেন বিদেশের মাটিতে হাড়ভাঙা পরিশ্রম করাই বাবা। আমার স্বপ্ন ছিল আমি এই ছেলেকে আমি হাফেজ বানাবো এবং আলেম বানাবো, কিন্তু মাদ্রাসা একটা ভালো জায়গা, নিঃসন্দেহে একটা ভালো জায়গা। আমার ছেলে যেভাবে ছাগল গরুকে জবাই করে আমার ছেলেকে সে একইভাবে একই কায়দায় আমার ছেলেকে জবাই করে হত্যা করেছে। সোনাইমুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাট্রা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল নাজিম উদ্দিন। মাদ্রাসা কক্ষে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে জবাই করা হয় তাকে। রক্তাক্ত অবস্থায় জীবিত থাকলেও নাজিমকে বাঁচানোর কোনো রকম প্রচেষ্টা করেনি শিক্ষকেরা, এমন অভিযোগ ওবায়দ হোসেনের। আমার ছেলে হুজুর হুজুর 3টা ডাক দেওয়ার পরে উঠি বসে গেছে, বটি যে হুজুরের মাথার পাশে যাইয়ে ওখানে যাইয়ে বসে গেছে হুজুর হুজুর বলে। হুজুর তখন লাফ দিয়ে উঠছে, উড়ি যখন দেখে নাজিমকে জবাই করে দেওয়া হয়েছে, তখন হুজুর লাইট দিয়ে তখন হুজুরকে নাজিমকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা না করে হুজুর রুম থেকে বাইরে যেয়ে পাশের রুমে আরেকটা হুজুর ছিল, ওকে ডাক না দিয়ে আরো 2টা রুম পরে অন্য হুজুররা আছে, ওই হুজুরদের কাছে গেছে ওদেরকে ডাকার জন্য। হুজুরটা যখন আসছে তখন দেখে নাজিম এখনো জীবিত, বড় বড় করে শ্বাস নিতেছে। এরপরেও নাজিমকে একটা গামছা দিয়ে হোক, একটা তোয়ালা দিয়ে হোক, গলায় ফেঁস দিয়ে তখনও ধরে নাই। অর্থাৎ আমার ছেলেকে বাঁচানোর জন্য তাদের কোনো চেষ্টাই ছিল না। মাদ্রাসার প্রাঙ্গণের পুরোটা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকলেও ঘাতক আবু সাইদ কিভাবে সেখানে ধারালো ছুরি নিয়ে প্রবেশ করলো সেই প্রশ্ন নিহতের স্বজনদের। আবু সাইদ ছেলেটা যখন ছুরি কিনতে গেল, ছুরিটা কিনলো সে শনিবারে, তাহলে সে হত্যাটা করছে রোববার দিবে গত রাত্রে। তাহলে সিসি ক্যামেরা ফুটেজ বা সিসি ক্যামেরা লাইনটা কাটছে 3টা বা 4টা অথবা 5টা হতে পারে রোববারে। তাহলে সে ছুরিটা কিভাবে মাদ্রাসায় ঢুকাইলো? সে কি কাপড় ফেঁসায় নিল, নাকি সে আপনার কাগজ দিয়ে ফেঁসা নিল, না সে পাঞ্জাবির ভিতরে করে নিল? সেই ফুটেজটা আমরা এখন পর্যন্ত দেখতে পারলাম না। সেই ফুটেজটা কোথায় রইল? মাদ্রাসা কর্তৃপক্ষের নানা অবহেলাকে দায়ী করছেন প্রতিবেশীরা। এখানে মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখি জায়গায় এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছেলেরা পোলাপানেরা টানে, ছাত্ররা টানে, বাড়িতে ধান উঠায়, চাইল উঠায় এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এই যে একটা জিনিসকে এরা ছুরি দিছে ছাগল জবাই করতো। কিছু মাদ্রাসা এমনও দেখতেছি পোলাফান্ডাতে পড়ালেখা করার জন্য মাস শেষ টাকা দেয়, সে পোলাফান্ডা দিয়ে কি করে চাউল উড়ায়, ডাউল উড়ায়, এগুলি উড়াইতে ফলাফান্ডা দিন দিন এইভাবে তো ফলাফল নষ্ট হইতেছে, খারাপ হইতেছে। আজকে একটা মাহফিল হলে কি যাদের কাছে দণ্ডার্থ ব্যক্তিরা কি দেয় না? যার যতটুকু সমর্থন ততটুকু দেয়, ওদেরকে কেন এই ধরনের কিছু করবে? তেইশপাড়া কোরআনের হাফেজ নাজিম উদ্দিনকে নিয়ে মা নাসরিন আক্তারেরও অনেক স্বপ্ন ছিল, তবে সে স্বপ্নের মৃত্যু হয়েছে। এখন নাজিমের ব্যবহৃত পোশাকের মাঝে স্মৃতি হাতড়ান অভাগামা। মাঝে মাঝে জানালা দিয়ে আনমনে চেয়ে থাকেন নীল রঙের পলিথিনে ঢাকা নতুন এই কবরের দিকে। কথা বলে জানা যায় মারা যাওয়ার একদিন আগে ছেলের সাথে মুঠোফোনে কথা হয়েছিল তার। আমার ছেলের সাথে না হাতিয়ার হুজুরের লগে কি একটা ঝামেলা হয়েছে, আমি তা জানি না। হিগে যা বলছে তার আমি শুনছি। শোনার একদিন পরে হে রাত্রে মানে হিগারে হত্যা করা হয়েছে, জবা করছে, ছুরি দিয়ে জবা করা হয়েছে, হত্যা করছে হে রাত্রে। আমি আর যে হুজুরের জিজ্ঞাসা করব বা এই সময় আমি আর হাই না। হাতিয়ার হুজুর আছে, ওই দিনও কইছে হাতিয়ার হুজুরের আকাশে হাতিয়ার হুজুরের। আমি ওই সোনাইমুড়ি থানার সামনেও কইছি, হাতারা আরে কইছি নাই, সেদিনও কইছি হাতিয়ার হুজুরের জড়িত আছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেন হাতিয়ার হুজুর আব্দুর রহিম। যে বিষয়টা বলছে ওটা আসলে আমি তার সাথে কথা বলতাম, এই দেখা গেছে একদিন ছেলেটা অন্য ছেলেদের সাথে মসজিদের মধ্যে কথাবার্তা বলে, দুষ্টামি করার সাথে নিয়ে ওটা আমি একটু সরাই দিয়েছিলাম। ও মনে হয় আমার সাথে ওইখান থেকে একটু মন মালিন্যতা মনে হয় আমার সাথে কথা বলে না, ও নিজেই মনে হয় কথা বলে না এরকম। ঘটনার রাতে নাজিমের পাশে ঘুমাচ্ছিলেন শ্রেণী শিক্ষক আবু রায়হান। নাজিমের চিৎকারে ঘুম ভাঙলেও তাকে হাসপাতালে নেয়নি কেউ। এ বিষয়ে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের পড়ানোর অজুহাতে প্রতিবেদককে এড়িয়ে যান আবু রায়হান।
নিহতের পরিবারের অন্যান্য অভিযোগের বিষয়ে কথা বলতে মাদ্রাসায় গেলে সেখানে পাওয়া যায়নি মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মাসুম মুর্তজাকে। এছাড়া উপস্থিত শিক্ষকের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঘুমন্ত অবস্থায় সহপাঠীকে জবাই করে হত্যার ঘটনা কিশোর অপরাধের ভয়াবহ চিত্রের উন্মোচন করেছে। অপরাধ বিশ্লেষকগণ বলছেন, এই ধরনের নৃশংস কর্মকাণ্ডের পেছনে নিয়ামক হিসেবে নানা মনস্তাত্ত্বিক ও পরিবেশগত কারণ রয়েছে। কোনো ক্রাইমই কিন্তু আসলে হুট করে হয় না, সেই ক্রাইমের পেছনের একটা খুব বড় একটা হিস্ট্রি থাকে। আপনারা এই বাচ্চাটাকে নিয়ে অ্যানালিসিস করলে দেখতে পারবেন যে সে হয়তো কোনো না কোনোভাবে ভিক্টিমাইজ হয়েছে, কখনো হয়তো বুলি হয়েছে, কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে, অথবা সব কিছু যদি বাদ দিই তাহলে তার ফ্যামিলি স্টাডি করে দেখেন, হতে পারে তার ফ্যামিলি অথবা যে সমাজে সে বড় হচ্ছে সেখান থেকেই সে এই এলিমেন্টটা পেয়েছে। আর বেশি দূরে যেতে হবে না, মানুষ ক্রাইমের এলিমেন্ট সমাজ থেকে পায় এবং ক্রাইমটাও সে সমাজ থেকেই শিখে। মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক উন্নতির জন্য কাউন্সেলিংয়ের পরামর্শ দেন এই অধ্যাপক। এটা সে যে এনভায়রনমেন্টে থেকে কাজটা করেছে, এখানে কিন্তু আরও অনেকগুলো বাচ্চা ছিল এই পুরো ঘটনাটা তারা এক্সপিরিয়েন্স করেছে। এখানেই হচ্ছে আমাদের যারা কাউন্সেলিং করছি, সাইকিয়াট্রিস্ট যারা আছি, আমার মতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান হোক সেটা মাদ্রাসা হোক সেটা বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ইউনিভার্সিটি, আমাদের কাউন্সিলর নিয়োগ দেওয়া উচিত, সাইকিয়াট্রিস্ট নিয়োগ দেওয়া উচিত, স্কুল সোশ্যাল ওয়ার্কারদের থাকা উচিত, যে এই ধরনের ঘটনা হলে সাথে সাথে বাকি বাচ্চাদেরকে একটা কাউন্সিলিংয়ের আওতায় নিয়ে আসা, যে তারা ঘটনাটাকে কিভাবে দেখছে, তাদেরকে যত দ্রুত সম্ভব আসলে স্মৃতিকে ইরেজ করে দেওয়া তো আসলে সম্ভব না, সেই ঘটনাটা যে একটা খুব ব্যাড রিপারকাশন আনতে পারে তাদের লাইফে, তারা যদি এরকম করে, এই জিনিসটা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। নাজিমউদ্দিনকে জবাই করে হত্যা করার মাধ্যমে আবু সাইদের নৃশংস আচরণের প্রকাশ পেয়েছে, যা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয়। এমন আচরণের নেপথ্যের কারণ উদ্ঘাটন ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও অবহেলা করা হলে এমন আরও নৃশংসতার সম্ভাবনা তৈরি হতে পারে বলে অভিমত সচেতন মহলের। সাজ্জাদুল ইসলাম, নোয়াখালী।